আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এবং সাথে আছি আমি শাহনাজ প্রভাষক, হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এবং এই আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে অলরেডি আমি তোমাদের সাথে দুটো ক্লাস নিয়েছি। আজকে ৩ নাম্বার ক্লাস। সেই ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলধন কাঠামো বা সচ্ছলতার অনুপাত। তো এখানে প্রথমেই তোমাদের প্রশ্ন হতে পারে যে মূলধন কাঠামো বা সচ্ছলতার অনুপাতটা কি? তাহলে সচ্ছলতা হচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সামর্থ্য যখন ঋণ পরিশোধ্য হয়, অর্থাৎ আমি এই অনুপাতটা দ্বারা দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতাটা আসলে যাচাই করতে চাচ্ছি। আচ্ছা, মালিক এইখানে দেখো, আমি তোমাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ব্যাপারটার সাথে যে কি হতে পারে আজকের ক্লাসের ধরনটা। দেখো, এটা যদি একটা কোম্পানি হয়, সেই কোম্পানিতে আমরা দুই ধরনের মূলধন নিয়ে থাকি। একটা হচ্ছে মালিকানা মূলধন, আরেকটা হচ্ছে ঋণ মূলধন। তাহলে এটা বলা যায় যে মালিকানা মূলধন এবং ঋণ মূলধন নিয়েই একটি কোম্পানির তহবিল গড়ে ওঠে। তোমরা একটু খেয়াল করলে আর্থিক অবস্থার বিবরণী সেই চিত্রটার কথা মনে করে দেখতে পারো, যেই চিত্রটা আমরা তোমাদের আর্থিক অবস্থার বিবরণী ক্লাসে করিয়েছিলাম, সেটাই দেখো। সেটার যদি মালিকানা সত্ত্ব ও দায় পাশটা তুমি কল্পনা করো বা দেখো, তাহলে দেখবে প্রথমে শেয়ার মূলধন, তারপর সঞ্চিতি ও উদ্বৃত্ত, এবং সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে সংরক্ষিত আয়, শেয়ার অধিহার, সঞ্চিতি সমূহ, মানে এটা মালিকানা সত্ত্ব এতটুকু। তারপর দীর্ঘমেয়াদী দেয়, তারপর চলতি দেয়। তাহলে তোমাকে যদি আমি বলি যে এখানে মালিকানা মূলধন কতটুকু, তাহলে তুমি অবশ্যই ১ এবং ২ অর্থাৎ শেয়ার মূলধন এবং সঞ্চিতি উদ্বৃত্ত অংশটুকু নিয়ে বলবে যে এই দুটো অংশ হচ্ছে মালিকরা বিনিয়োগ করছে। আর এই যে দীর্ঘমেয়াদী দায়, যেটাকে তোমরা ঋণপত্র নামে বেশ ভালো পরিচিত তোমাদের কাছে, সেটা এবং চলতি দায়, এই দুটো হচ্ছে বাইরের মূলধন। তাহলে আমার কোম্পানির কি হয়, আমাদের কোম্পানির মূলধন দুইটি ভাবে গঠিত হয়, একটা হচ্ছে মালিকদের তহবিল নিয়ে, আর একটা হচ্ছে ঋণ মূলধন নিয়ে। তো আজ এই মালিকানা মূলধন আর ঋণ মূলধনের একটা অনুপাত ঠিক থাকতে হয়। কখনো অবশ্যই আমরা মানে আমাদের যেটা আদর্শ, সেটা ধরা হয় যে মালিকদের মূলধন একটু বেশিই থাকতে হয় ঋণকৃত মূলধনের তুলনায়, কারণ ঋণের প্রতি নির্ভরতা থাকলে আমাদের কোম্পানি ঝুঁকির মুখে থাকে। তাহলে আজকে দেখো, এই উভয় ধরনের মধ্যে একটা কাম্য অনুপাত বজায় থাকা দরকার, অর্থাৎ মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের মধ্যে একটা ভালো বা কাম্য অনুপাত বজায় থাকা দরকার। এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, মূলধন কাঠামোকে যদি আমরা এভাবে একটা সাইকেলের সাথে তুলনা করি, তাহলে একটা সাইকেলের একটা প্যাডেল যদি মালিকানা মূলধন হয়, আরেকটা প্যাডেল হচ্ছে ঋণ মূলধন। এই দুটো নিয়েই আসলে মূলধন কাঠামো। এবং আমরা চেষ্টা করি সাধারণত যে যাতে মালিকদের কর্তৃত্ব বজায় থাকে একটা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে অবশ্যই মালিকানা মূলধনটা যাতে ভালো থাকে এবং তাদের এই মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। আচ্ছা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৫টি গুরুত্বপূর্ণ সচ্ছলতার অনুপাত নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে দেনা মালিকানা অনুপাত। আচ্ছা, দেনা মালিকানা অনুপাতটা কি? এটার নামটা দিয়েই তুমি যেটা বুঝতে পারছো, একটা হচ্ছে দেনা আর একটা হচ্ছে মালিকানা। তার মানে আমরা নাম দিয়ে প্রথমে একটু সূত্রগুলো বসানোর চেষ্টা করব। আসলে দেখো, দেনা মালিকানা অনুপাত অর্থাৎ দেনা এবং মালিকানা। দেনা বলতে কাদের কাছে দেনা? বাইরের ইকুইটি, এটাকে তুমি এভাবে বলতে পারো বহির্দায়। আরেকটা হচ্ছে ভেতরের ইকুইটি অর্থাৎ মালিকানা তহবিল। একটু আগেই আমরা বহির্দায় যে নিচের দুইটা আইটেম চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এই দুটো কিন্তু বহির্দায়ের মধ্যে অন্তর্ভুক্ত। এবং একই সাথে আমার ভেতরের ইকুইটি বা মালিকানা তহবিল বলতে কিন্তু শেয়ার মূলধন এবং সঞ্চিত উদ্বৃত্ত সময়ের মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলোকে বোঝাচ্ছে। এখন তুমি দেখো যে এই যে এখানে আমি এগুলো ভেঙে ভেঙে একটু বলে দিয়েছি যে বাইরের ইকুইটি ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়, বন্ধক ঋণ, স্বল্পমেয়াদী ঋণ, চলতি দায়। আচ্ছা, ভেতরের ইকুইটি বা মালিকানা তহবিল বলতে সাধারণ শেয়ার মূলধন এবং সঞ্চিতি, লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট উদ্ধৃত, সংরক্ষিত মুনাফা, অগ্রাধিকার শেয়ার মূলধন, আর মাইনাস হচ্ছে অলিক সম্পদ। আচ্ছা, এখানে একটু বলে রাখি, মালিকানা তহবিলে সবসময়ই হচ্ছে আমরা বলে থাকি যে সাধারণ শেয়ার মূলধন এবং অগ্রাধিকার শেয়ার মূলধন, সঞ্চিতি, উদ্বৃত্ত এবং সংরক্ষিত মুনাফা এর থেকে অলিক সম্পদ বাদ যাবে। তবে আমরা বিগত ক্লাসে যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসে কিন্তু আমরা মালিকানা তহবিলের মধ্যে সাধারণ শেয়ার মূলধনটি নেইনি, কারণ ওখানে মালিকানা তহবিলের সাথে আয়ের অনুপাতটা বের করার কথা ছিল তাই। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার মালিকদের, যদি তুমি এখানে চিন্তা করো তাহলে হচ্ছে শেয়ার মালিকদের প্রতিটি টাকার বিপরীতে বাইরে থেকে সে বাইরের কত টাকা খাটছে তা আসলে জানার জন্যই তুমি এই দেনা মালিকানা অনুপাতটা নির্ণয় করবে। অর্থাৎ আমার শেয়ার মালিকরা মানে একদম ভেতরের মালিকরা কত টাকা বিনিয়োগ করছে, সেই তুলনায় আমার বাইরের জন কত টাকা বিনিয়োগ করছে, এটা জানার জন্য আমরা হচ্ছে দেনা মালিকানা অনুপাত করব।
এই অনুপাত বেশি হলে বহির্দায়ের উপর বেশি নির্ভরশীলতা প্রকাশ করে, আর তুমি যদি বাইরের মানুষের উপর বেশি নির্ভর করো তাহলে কি হয়, তোমার কোম্পানি দেউলিয়া বা ঝুঁকি প্রকাশের ক্ষমতা বেশি হয়ে যায়। আর এটার একটা আদর্শ মান হচ্ছে 40%, অর্থাৎ 1 টাকা যদি আমার মালিকানা তহবিল হয় তাহলে বাইরের ইকুইটি বা বহির্দায় হবে 0.40। আচ্ছা, এরপর হচ্ছে মালিকানা অনুপাত। মালিকানা অনুপাতের আরেকটি নাম তোমরা জেনে থাকবে, সেটা হচ্ছে নিট মালিকানা ও মোট সম্পত্তির অনুপাত। আচ্ছা দেখো, সেটার জন্য মালিকানা অনুপাতের জন্য বলেছিলাম যে অল্টারনেটিভ একটা নাম আছে, নিট মালিকানা ও মোট সম্পত্তি, অর্থাৎ মালিকানা তহবিলের তুলনায় বা মালিকদের মূলধনের তুলনায় আমার মোট সম্পত্তি কত, অথবা বলা যায় মোট সম্পত্তিতে মালিকদের অধিকার কত বা মালিকদের কত অংশ রয়েছে। তাহলে আমরা মালিকানা তহবিল যেটা করে থাকি, আমরা কি করি, সাধারণ শেয়ার মূলধন, এর সাথে অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ করি, সঞ্চিতি যা যা থাকে, এবং আমরা জানি সঞ্চিতি উদ্ধৃতের মধ্যে কি কি থাকে, লাভ লোকসান আবণ্টন হিসেবে ক্রেডিট উদ্ধৃত থাকে, সংরক্ষিত মুনাফা থাকে, যদি শেয়ার অধিহার বা এগুলো থেকে থাকে তাহলে কিন্তু আমরা এগুলো যোগ করবো। আর অলিক সম্পদ, অলিক সম্পদ আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কি প্রাথমিক খরচ, শেয়ার অবহার এবং এটা বিলম্বিত বিজ্ঞাপনের অংশ, এগুলো আমরা সাধারণত অলিক সম্পদ হিসেবে চিহ্নিত করি এবং সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। একই সাথে আমরা আমাদেরকে জানতে হবে যে আমার মোট সম্পদ কত। আমরা জানি মোট সম্পদের দিকে 4টা আইটেম থাকে, সেটা হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, আরেকটা কি অলিক সম্পদ, আরও একটা আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো এই চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, সকল সম্পত্তি সমূহ মোট সম্পদের মধ্যে যাবে উইদাউট উইদাউট হচ্ছে অলিক সম্পদ, অর্থাৎ অলিক সম্পদকে বাদে যতটুকু সম্পদ থাকে, এভাবে লেখা যায় মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ দিয়ে। আচ্ছা, এবার দেখো, এরপরে যে অনুপাতটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোট দায় মোট সম্পদ অনুপাত। অর্থাৎ মোট দায় এবং মোট সম্পদ অনুপাতের মধ্যে তুমি যেভাবে নির্ণয় করবে, আমরা সবসময় একটু নামটার দিকে খেয়াল রাখবো, তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখা ভালো হবে। দেখো, মোট দায় মোট সম্পদ, তাহলে মোট দায়টা কি হবে, মোট দায় উপরে যাবে এবং মোট সম্পদটা নিচে যাবে, অর্থাৎ মোট সম্পত্তির মধ্যে মোট বহির্দায় কতটুকু, এইটা বের করার চেষ্টা করছি আমরা এই অনুপাতটা দ্বারা। তাহলে সেটার মধ্যে বাইরের ইকুইটি আমরা এতক্ষণ যাবৎ জেনেই আসছি যে ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি ঋণ, স্বল্পমেয়াদী ঋণ, চলতি দায়, এগুলো সবই কি বহির্দায়ের অন্তর্ভুক্ত। আর মোট সম্পদের মধ্যে আমার সকল সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ যা যা আছে উইদাউট অলিক সম্পদ। এখন দেখো, এর একটা আদর্শ মান আছে, আমরা জানি এখানে অনুপাত বিশ্লেষণে বেশিরভাগ অনুপাতেরই একটা আদর্শ মান দেখে থাকি আমরা। আদর্শ মান কত, 1:2 অথবা 1:3, এ দুটোর যে কোনো একটা হতে পারে। এরপর দেখো, মূলধন গিয়ারিং অনুপাত। এই অনুপাতটাও তোমাদের খুব এসে থাকে, মূলধন গিয়ারিং অনুপাত। এই অনুপাতটা করতে গিয়ে তোমাদের একটু মনে রাখতে হবে যে মূলধন কাদের থাকে, মূলধন থাকে মালিকদের। হ্যাঁ, মালিকদের অবশ্যই থাকে। তো এই ক্ষেত্রে তুমি যেটা করবে, মূলধন গিয়ারিং অনুপাতটা সমান সমান, এখানে মূলধন গিয়ারিং অনুপাত হবে সমান সমান হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এখন তোমাকে এখানে গিয়ে যে কোশ্চেনটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল আসলে কি আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল কি। অর্থাৎ তুমি প্রফিট করতে গিয়ে বা তুমি কোম্পানি চালাতে গিয়ে দুটো জিনিসের সম্মুখীন হবে, যে প্রফিট ফিক্স রেট থাকে কাদের আর প্রফিট ফিক্স থাকে না কাদের। আচ্ছা, প্রফিট ফিক্স রেট থাকে কাদের তুমি বলতে পারো, এক্ষেত্রে কিন্তু ডিবেঞ্চার যারা তাদের কিন্তু তোমাকে প্রফিট ফিক্স রেটেই দিতে হবে। এরপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার যাদের, তাদেরকেও কিন্তু তোমার ফিক্স রেটে প্রফিট দিতে হবে। কিন্তু তুমি যারা সাধারণ শেয়ার হোল্ডার, অর্ডিনারি শেয়ার হোল্ডার একদম, তাদের কিন্তু তুমি ফিক্স রেটে দিচ্ছ না, অর্থাৎ যতটুকু হচ্ছে ততটুকু সেই অনুপাতে ভাগ করে দিচ্ছ। কিন্তু যারা স্থির খরচযুক্ত তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত তারা হলো ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার মূলধন, বন্ধকি ঋণপত্র। তাহলে তুমি অঙ্ক করতে গিয়ে দেখবে মূলধন গিয়ারিং অনুপাতটা আসলে এটার জন্যই নির্ণয় করা হয় যে আমি কাদেরকে ফিক্সড রেটে দিচ্ছি, কাদেরকে আমি ফিক্সড রেটে প্রফিট দিচ্ছি আর কাদেরকে আমি ফিক্সড রেটে প্রফিট দিচ্ছি না। সবসময় মনে রাখবে সাধারণ শেয়ার হোল্ডাররাই হচ্ছে কোম্পানির মূল মেইন মালিক, অতএব তারা কখনোই হচ্ছে ফিক্সড রেটে প্রফিট পায় না। তাহলে বাকি সবাই যেমন হচ্ছে ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার মূলধন, এবং তোমরা একটু মনে রাখার জন্য অগ্রাধিকার শেয়ারটাকেই মনে রেখো, কারণ বাকি সবগুলোই আসলে মালিকানা তহবিলের মধ্যে থাকে, কিন্তু স্থির খরচযুক্ত তহবিলটা বের করার সময় এই অগ্রাধিকার শেয়ারটা আলাদা হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। তোমরা মালিকানা তহবিল থেকে এভাবেও বের করতে পারো যে মালিকানা তহবিল থেকে শুধু হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধনটা বাদ দিয়ে দিলেই হবে, অগ্রাধিকার শেয়ারের টাকাটা বাদ দিয়ে দিলেই হবে। সেক্ষেত্রে কি কি থাকবে, সাধারণ শেয়ার মূলধন, সঞ্চিতি, লাভ লোকসান আবণ্টন হিসেবে ক্রেডিট উদ্ধৃত এবং সংরক্ষিত মুনাফা, বাদ হবে অলিক সম্পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলধন গিয়ারিং অনুপাত কি। এক্ষেত্রে মূলধন গিয়ারিং অনুপাতেরও একটি আদর্শ মান রয়েছে, সেটা সাধারণত 1:2 হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আয়ের উপর সুদ আবর্তন অনুপাত। তোমরা এতক্ষণ যাবৎ
যেগুলো পড়লে তারই ধারাবাহিকতায় আমরা এটাও একটু শিখে নেব, মানে গুরুত্বের ধারাবাহিকতা, যে আয়ের উপর সুদ আবর্তন অনুপাত। দেখো আয়, সুদ ও করপূর্ব আয় ডিভাইডেড বাই সুদ খরচ। তো এই ক্ষেত্রে আমরা একটু আগের ক্লাসের দিকে যাই, যে আমরা সেখানে দেখেছিলাম যে বিক্রয় আমাদের যদি আয় বিবরণী করে থাকি তাহলে প্রথমেই বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে থাকে মোট মুনাফা, সেটা থেকে পরিচালন ব্যয় অর্থাৎ সেই আমাদের বিক্রয় খরচ প্রশাসনিক খরচগুলো বাদ দিলে থাকে পরিচালন মুনাফা। ঠিক তারই পরে আমরা অন্যান্য খরচ বাদ দিই, এবং অন্যান্য খরচের মধ্যে খুবই পরিচিত একটি খরচ হচ্ছে সুদ খরচ, অর্থাৎ ঋণের উপর যে সুদটা দিয়ে থাকি, সেই সুদ খরচ বাদ দেওয়ার পর আমার থাকে নিট মুনাফা কর পূর্ব, অর্থাৎ এই পর্যন্ত আমি করটা দেইনি এবং এই পর্যায়ে এসে আমি বাদ দিচ্ছি কর, তারপর থাকে নিট মুনাফা কর পরবর্তী, অর্থাৎ এইটি আমার সলিড মুনাফা, যেটার উপর মালিকরা দাবি করতে পারে। তাহলে তুমি খেয়াল করো এখানে বলছে সুদ ও কর পূর্ব আয়, তাহলে মানে কি? মানে হচ্ছে আমার সেই পরিচালন মুনাফাটা, মানে কর এবং সুদ দেওয়ার আগ মুহূর্তে, আগে কর এবং সুদ দেওয়ার আগে আমার যেই আয়টা হয় সেইটা উপরে যাবে এবং ডিভাইড হবে কাকে দিয়ে? সুদ খরচ দিয়ে। এটা কেন করি? সুদ পরিশোধের ক্ষমতা বোঝানো, আসলে আমি যে আয় করছি সেই তুলনায় আমি সুদ কেমন পরিশোধ করতে পারছি, এটাই এটার মানে এটাই এটার জন্য করা হয়। তাহলে আয়ের উপর সুদ অনুপাত, আয়ের উপর সুদ আবর্তন অনুপাতেরও একটি আদর্শ মান রয়েছে, এটা সাধারণত 8 বার বা তদূর্ধ্ব হলে ভালো হয়। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যাল যেই সমস্যাগুলোর মধ্যে পড়ি সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করেছি। দেখো আলম লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ আয় বিবরণী দিয়েছি। তাহলে তোমাদেরকে প্রথমে বিশদ আয় বিবরণীটি দেখো। বিশদ আয় বিবরণীর মধ্যে বিক্রয় দেয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া আছে, মোট লাভ আছে, বাদ পরিচালন খরচের মধ্যে প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, যথারীতি পরিচালন মুনাফা, বাদ অপরিচালন খরচ, সুদ খরচ, কর পূর্ব নিট লাভ, এরপর হচ্ছে আয়কর খরচ, নিট আয়। আচ্ছা, এখন দেখো এর আর্থিক অবস্থার বিবরণী আবার দেয়া আছে 2 বছরেরটা। সেটা কি কি? সম্পদ সমূহের মধ্যে দেয়া আছে নগদ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, তিনটাই হচ্ছে চলতি সম্পদ, আর স্থায়ী সম্পদ দেয়া আছে তারপর মোট সম্পদ, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, চলতি দায় দেয়া আছে, বন্ধকি ঋণ দেয়া আছে, শেয়ার মূলধন দেয়া আছে, আর রক্ষিত আয় দেয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের কি কি বের করতে বলছে? দেখো 2019 সালে নিম্নবর্ণিত বিষয় অনুপাত সমূহ নির্ণয় করো। দায় মালিকানা অনুপাত, আরেকটা হচ্ছে মালিকানা মোট সম্পদের অনুপাত, মোট সম্পদের উপর দায় অনুপাত, সুদ আচ্ছাদন অনুপাত। আচ্ছা, প্রথমেই আমরা দেখি দায় মালিকানা অনুপাত। আচ্ছা, দায় মালিকানা অনুপাতের মধ্যে কি হচ্ছে? বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। আমরা কি পড়েছিলাম? বহির্দায় কারা? এখানে চলতি দায় এবং বন্ধকি ঋণ, অর্থাৎ শেয়ার মূলধন আর রক্ষিত আয় কিন্তু আমার বহির্দায় নয়, এগুলো কিন্তু আমার ভেতরের ইকুইটি। আচ্ছা, তাহলে ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি ঋণ, স্বল্পমেয়াদী ঋণ, এগুলো ছিল, এগুলো এগুলো কি কি আছে? আমি সূত্রটা পুরোটাই বসিয়েছি। তাহলে এগুলোর মধ্যে আছে আমার চলতি দায় 4,95,000 টাকা, আর বন্ধকি ঋণ আছে 9,40,000 টাকা। তাহলে এইটা এইটা আর হলো আমার কি? মালিকানা তহবিল। মালিকানা তহবিল বলতে আমরা কি বুঝি? শেয়ার মূলধন, রক্ষিত আয়, এগুলো দেখো এখানে সাধারণ শেয়ার মূলধন, এখানে তো আলাদা আলাদা সাধারণ অগ্রাধিকার দেয়া নেই, তাই একদম একসাথে নিয়ে আসছি। 6 লাখ টাকা, এর সাথে যোগ হলো রক্ষিত আয় কত টাকা? 4,95,000 টাকা। তাহলে কি ডিভাইড দেওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে 1:1.31:1। দেখো এটা আমরা জানি আদর্শ অনুপাত হচ্ছে 1:, পয়েন্ট, মানে 1:, মানে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 0.40। তার মানে এখানে কি? দেখো এখানে কিন্তু বাইরের পক্ষের উপরে এর নিয়ন্ত্রণ বেশি এই কোম্পানির, কারণ এ বেশি ঋণ করে ফেলছে, কারণ এটা আসলে সন্তোষজনক হতে পারে না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে মালিকানা মোট সম্পদের অনুপাত, সেটা হচ্ছে মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পদ। আমাদের মালিকানা তহবিলের সূত্রটা আমি লিখে ফেলেছি বড় করেই। সাধারণ শেয়ার মূলধন সঞ্চিতি লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট উদ্ধৃত সংরক্ষিত মুনাফা প্লাস অগ্রাধিকার শেয়ার মূলধন মাইনাস অলিক সম্পদ। আর মোট সম্পদ বলতে কি? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ যা আছে উইদাউট অলিক সম্পদ। দেখো তাহলে মালিকানা তহবিলের এখানে আমার সরাসরি কি দেয়া আছে? মালিকানা তহবিল 6 লাখ টাকা দেয়া আছে, আর রক্ষিত আয় 4,95,000 টাকা, এবং চলতি সম্পদ কত দেয়া আছে আমি এগুলো যোগ করে নিয়েছি। 1,10,000, 2,20,000 আর 6,60,000, এই তিনটা চলতি সম্পদ, আর স্থায়ী সম্পদ হচ্ছে 15,40,000। দেখো এখানে হচ্ছে 0.43:1। আমাদের এই মালিকানা অনুপাতের কত ছিল? এর মালিকানা মোট সম্পদের অনুপাত যেটা, সেটার আদর্শ মান ছিল 3:4, কিন্তু এখানে কিন্তু সেই অবস্থাটা বিরাজ করছে না, তার মানে এটাও অসন্তোষজনক একটি অবস্থায় রয়েছে। আচ্ছা, এরপর যদি মোট সম্পদের উপর দায় অনুপাত, অর্থাৎ মোট সম্পদের উপর কতটুকু আমাদের বাহিরের মানুষ পাবে, একটু আগে যেরকম মোট সম্পদের উপর আমার মালিকরা কত পাচ্ছে সেটা বের করেছি,
এরকমই। আচ্ছা, বহির্দায় সমান সমান হচ্ছে কি, ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়, স্বল্পমেয়াদী ঋণ, চলতি দায়, আর হচ্ছে মোট সম্পদের উপর হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, উইদাউট অলিক সম্পদ। আচ্ছা, এখন দেখো, আমি পুরো সূত্রটাই বারবার বলছি যাতে তোমাদের মনে মনে থাকার একটা মানে ভালো উপায় হয়ে ওঠে এই জন্য। আচ্ছা, এখানে আমার সরাসরি বহির্দায় আছে, আমি এখান থেকে ইজিলি বের করতে পারি কত টাকা, 9,40,000 আর 4,95,000 টাকা। আর যথারীতি মোট সম্পদ আমার এই সম্পদগুলো যোগ করলে 25,30,000, তাহলে কত হলো 0.57:1। তাহলে মোট সম্পদের তুলনায় মোট বহির্দায় এর আমাদের আদর্শ মান ছিল কত, 1:2 অথবা 1:3। তাহলে এখানে কি আমার সেটা মেনটেন করছে? আসলে কিন্তু এটাও আমার সেই রকম মেনটেন করছে না। এখানে বহির্দায় হচ্ছে 0.57 আর মোট সম্পদ হচ্ছে 1, মানে মোট সম্পদের অর্ধেকের বেশি হচ্ছে বহির্দায়। আচ্ছা, এবার হচ্ছে সুদ আচ্ছাদন অনুপাত। যথারীতি সুদ আচ্ছাদন অনুপাতের সূত্র হচ্ছে সুদ ও করপূর্ব নিকলাভ ডিভাইডেড বাই সুদ খরচ। আচ্ছা, আমার এখানে সুদ খরচ কিসের উপর নির্ণয় করব? দেখি সুদ খরচ, দেখো এখানে আমার সুদ খরচ কিন্তু অপরিচালন খরচের মধ্যে সুদ খরচ দেওয়া আছে কত, 44,000 টাকা। আর আমি এখানে সুদ ও করপূর্ব নিকলাভ কোনটা নিয়ে আসবে বলো তো? এই যে পরিচালন মুনাফা 3,07,000 টাকা, আমরা কিন্তু সূত্রে সেরকমই দেখেছিলাম। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে আমার আসছে 7 বার। আমার আদর্শ মান ছিল 8 বার বা তদূর্ধ্ব, কিন্তু এটাও কিন্তু সন্তোষজনক নয়। তাহলে আমরা এইটা যদি কমেন্টস নিতে বলে, আমরা কিন্তু প্রত্যেকটাই বলতে পারছি যে ওই রকম ভাবে এটা এই কোম্পানিটি অতটা সন্তোষজনক নয়। আচ্ছা, এরপরে আরেকটা আরেকটা আর্থিক অবস্থার বিবরণী তোমাদের সামনে দিয়ে দিলাম, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। সম্পদ সমূহের মধ্যে দেখো, স্থায়ী সম্পদ প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, চলতি সম্পদগুলো আলাদা করে দেওয়া আছে, অসম্মানিত খরচ যেটাকে আমরা অলিক সম্পদও বলে থাকি, যে প্রাথমিক খরচাবলী, অবলেখকের দস্তুরি, এগুলো দেওয়া আছে। একইভাবে শেয়ার মালিকদের সত্য দায়, এর মধ্যে শেয়ার মূলধন আছে, সাধারণ এখানে দেখো সাধারণ শেয়ার মূলধনও আছে, অগ্রাধিকার শেয়ার মূলধনও আছে, সঞ্চিতি উদ্ধৃতির মধ্যে সাধারণ সঞ্চিতি আছে, রক্ষিত আয় আছে, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে 10% ঋণ আছে, 12% শিল্প ব্যাংক ঋণ রয়েছে, চলতি দায়ের মধ্যে প্রদেয় বিল, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি। আমি আসলে এই সমস্যাটা নিয়েছি কারণ হচ্ছে তোমাদের এখানে মূলধনের আইটেমগুলো যাতে এলাবোরেটলি এক্সপ্লেইন করা যায়। আচ্ছা, এবার দেখো কি কি নির্ণয় করব, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে দায় মালিকানা অনুপাত, তারপর মালিকানা মোট সম্পদের অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত। প্রথমেই যেটা, সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। আমাদের মনে আছে নিশ্চয়ই যে দায় মালিকানা অনুপাতের সূত্রটি কি, সেটা হচ্ছে বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। আচ্ছা, এখানে একটু আমরা দেখে নিই প্রথমে, বহির্দায় কি এই যে শেয়ার মূলধন সঞ্চিতি উদ্ধৃত? নিশ্চয়ই না, এই শেয়ার মূলধন সঞ্চিতি উদ্ধৃত আমরা সবসময় জানি এগুলো হচ্ছে ভেতরের ইকুইটি। তাহলে বহির্দায় কোনটা? দীর্ঘমেয়াদী এই যে দায়ের যে আইটেমগুলো রয়েছে এবং চলতি দায় রয়েছে। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী দেখে ফেলি। দেখো 3,00,000 টাকা ঋণপত্র লিখেছি, 2,00,000 টাকা শিল্প ব্যাংক ঋণ রয়েছে, আর এই 4,00,000 টাকা টোটাল চলতি দায় আমি এখানে যোগ করে ফেলেছি। একই সাথে মালিকানা তহবিল, এখানে কি খেয়াল করো, মালিকানা তহবিল বলতে আমরা কিন্তু সবসময় বোঝাতাম যে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, এর সাথে সঞ্চিতি উদ্ধৃতির মধ্যে যা যা থাকে। তাহলে দেখো 5,00,000, 2,00,000, 7,00,000, তারপর হচ্ছে সাধারণ সঞ্চিতির মধ্যে 2 আর 1 3,00,000 টাকা রয়েছে। এবং আমরা বলেছি মালিকানা তহবিল থেকে সবসময় আমার ভুয়া সম্পদ বা অলিক সম্পদটি বাদ দিয়ে দেখাবো। আমার এখানে অলিক সম্পদ কিন্তু আছে, প্রাথমিক খরচাবলী এবং অবলেখকের দস্তুরি, দুটোই কিন্তু ভুয়া সম্পদ। সেটার জন্য আমি এখানে 50,000 টাকা বাদ দিয়ে দিলাম। এবার বাদ দেওয়ার পরে আমার যেটা থাকছে সেটা হলো 9,00,000 টাকাকে 9,50,000 টাকা দিয়ে ভাগ দিলে আমার কত হচ্ছে, 95%। আমি জানি দেনা মালিকানা অনুপাতের এটা কি 40% হচ্ছে এর আদর্শ অনুপাত, মানে এটা যদি 1 থাকে, এটা 0.40 থাকা ভালো, কিন্তু এটা কিন্তু সেরকম হচ্ছে না। এটাও কিন্তু বহির্দায়ের মানে বাইরের মালিক ইসের উপর বেশি, বাইরের মালিকদের উপর বেশি নির্ভরশীলতা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এরপরে হলো মালিকানা মোট সম্পদের অনুপাত, অর্থাৎ মোট সম্পদের উপর মালিকদের কতটুকু অধিকার রয়েছে। তাহলে মোট সম্পদ মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পদ। আচ্ছা, একটু আগে আমরা মালিকানা তহবিল বের করেছিলাম, এই যে সাধারণ শেয়ার মূলধন এবং সঞ্চিতি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধন এবং সঞ্চিতি উদ্ধৃত দিয়ে এবং সাথে অলিক সম্পদটি বাদ দিয়েছিলাম, এবং মোট সম্পদ বলেছিলাম যে মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ দিয়ে। আমি সবসময় কিন্তু বাস্তবে আমরা মোট সম্পদকে সবসময় অলিক সম্পদ বাদে ক্যালকুলেট করব। আচ্ছা, দেখো এটা ক্যালকুলেশন করার পর 0.51:1, তাহলে মালিকানা মোট সম্পদের অনুপাত যেটা, সেখানে কিন্তু তুমি এটা 1:2 যেটা আদর্শ মান, সেটা কিন্তু ওইভাবে মেনটেন করা হচ্ছে না। তাহলে এটাও কিন্তু সন্তোষজনক নয়। এখন যেটা বের করব সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। আচ্ছা, আমরা আগে থেকেই জানি যে মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল। তাহলে স্থির খরচযুক্ত তহবিল সম্পর্কে আমরা বলেছিলাম যে সেই ক্ষেত্রে আমরা যাদেরকে একদম সরাসরি প্রফিটটা ফিক্সড রেটে দেই, তারা মানে একটা ফিক্সড রেটে খরচ করি, সেক্ষেত্রে ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার মূলধন এবং বন্ধকি ঋণপত্র,
আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল বলতে আসলে আমরা যা মালিকানা তহবিল সেটাই, শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার মূলধনটা এখানে থাকে না। তাহলে দেখো সূত্র অনুযায়ী আমি যেটা বসিয়েছি এখানে কি কি আছে, ঋণপত্র, এই যে 3 লাখ টাকা ঋণপত্র রয়েছে, এবং অগ্রাধিকার শেয়ার মূলধন রয়েছে কত, 2 লাখ টাকা, সেটা বসিয়েছি। এবং একই সাথে এখানে শিল্প ব্যাংকের ঋণ ছিল 2 লাখ টাকা, এটাও আমার একটা ফিক্সড রেটের। তাহলে এই তিনটি, এবং সাধারণ শেয়ার মালিকানা তহবিলের মধ্যে আমার কি কি থাকবে, সাধারণ শেয়ার মূলধন অলরেডি 5 লাখ টাকা সাধারণ শেয়ার মূলধন। এরপরই আমার সঞ্চিতি, দেখো সঞ্চিতি এখানে 1 লাখ টাকা রয়েছে, এবং রক্ষিত আয় রয়েছে 2 লাখ টাকা। এইগুলো যোগ করলাম, এবং আমরা জানি সবসময় মালিকানা তহবিল থেকে অলিক সম্পত্তি বাদ যায়। তাহলে এখানে সাধারণ শেয়ার মালিকানা তহবিল এটা হলো, এবং এটাকে ডিভাইডেড করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে 0.93:1। আমরা যেটা এর আদর্শ অনুপাত মানি সেটা হচ্ছে 1:2, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা ফলো হচ্ছে না। তার মানে এখানে কিন্তু আমার এই মূলধন গেয়ারিং অনুপাতটিও সন্তোষজনক নয়। তাহলে আমরা সবসময় ডিসিশন নিব, আমার এই কোম্পানিটির ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ডিসিশন নিতে পারি যে হচ্ছে যে এটা সন্তোষজনক নয়। তাহলে দায় মালিকানা অনুপাত, মালিকানা মোট সম্পদের অনুপাত এবং মূলধন গেয়ারিং অনুপাত, এই সম্পর্কে আমাদের আজকের ক্লাসটিতে মনে হয় একটা ভালো ধারণা আমরা পেয়ে গেলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট।